প্রতিরক্ষার যে শক্তি, এই কয়দিন আগে পর্যন্ত আপনারা জানেন পাকিস্তান যদি হুমকি দিত ভারতবর্ষ প্রত্যাপ করে দিত কংগ্রেস আমলে। প্রত্যেকদিন সকালে সংবাদ শুনতাম ভারতীয় সৈনিকদের ধরে নিয়ে গিয়ে প্রসঙ্গ কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, মাথা কেটে দিয়েছে। আর চীন কথা বললে তো কাঁপতে 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 ভারত ঘুমিয়ে পড়ত। আজ পাকিস্তানের অবস্থা দেখুন, চীনের অবস্থা দেখুন। পাকিস্তান কিন্তু ঘুমিয়ে পড়েছে ভারতের ভয়ে, আর চীন কথা বলবার ক্ষমতা নেই। অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিল 1999 সালে, আপনারা দেখেছেন পাকিস্তান আমেরিকার মদতে সিয়াচেনের একটা বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছিল। দখল করে রাখেনি। অটল বিহারী বাজপেয়ী বিনম্র চিত্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, দেখুন আমরা পঞ্চশীলে বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা যুদ্ধ করতে চাই না, ভালোই ভালোই চলে যান, তাহলে পরিণতি খারাপ। আমেরিকার মদতে পাকিস্তান সেদিন কিন্তু সিয়াচেন থেকে সরে যায়নি। এবং রাতের বেলায় বিল ক্লিন্টন সাহেব আমেরিকার প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ীকে ফোন করেছে, বাজপেয়ীজি আপনি পাকিস্তান আক্রমণ করবেন না, পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে। কি বলেছিলেন জানেন অটল বিহারী বাজপেয়ী? অটল বিহারী বাজপেয়ী জবাব দিয়েছিলেন, ক্লিন্টন সাহেব আমি জানি পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে, এবং সেই পরমাণু বোমা যদি মারে এই ভারতবর্ষের অর্ধেক মানুষ থাকবে না, কিন্তু আপনি মনে রাখবেন তারপরের দিন পৃথিবীর ইতিহাস থেকে পাকিস্তান মুছে যাবে। সেই শক্তি নিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস পরিবর্তনের ডাক দিয়েছিল। সেই পরিবর্তন আপনারা দেখেছেন। সেই পরিবর্তন করবার জন্য আমরা এই পথসভায় এখানে সামিল হয়েছি। আমরা লড়াই করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, গায়ে রক্ত জল করছি। এই যে পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা নাইয়ের পশ্চিমবাংলা। দেখুন আমি একজন শিক্ষক, স্কুলে পড়াই, যেখানে প্রতি 40 জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকতে হবে। দুর্ভাগ্য আমাদের প্রতি 200 জন ছাত্র পিছু একজন শিক্ষক আপনি দেখাতে পারবেন না। অর্থাৎ বিদ্যালয়ে যাবেন, সেখানে শিক্ষক নেই। সবচাইতে লজ্জার যেটা, আমি একজন শিক্ষক হিসেবে লজ্জা, শিক্ষক সমাজের লজ্জা, যে শিক্ষকরা রয়েছে তার মধ্যে কতজন ভুয়ো শিক্ষক আছে না আপনি জানেন না, আমি জানি। আপনার সন্তানকে পাঠিয়েছে টাকা লক্ষ্মী ভান্ডার, আপনার মুখকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য এটা আপনার সন্তানকে মানুষ করবার জন্য যে স্কুলে আপনি পাঠিয়েছেন সেই স্কুলে রয়েছে একজন ভুয়ো শিক্ষক, যা আপনি জানেনই না। টাকার বিনিময়ে চাকরি হয়েছে। বিদ্যালয়ে যাবেন, শিক্ষক নেই। হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন ডাক্তার নেই। কোথাও বা ডাক্তার আছে তো নার্স নেই, নার্স আছে তো ওষুধ নেই। এত বড় একটা দুর্ভাগ্যের বাংলা আমাদের। তারপর আপনি গ্রামে যাবেন, যদি গ্রামের মধ্যে ঢুকেন দেখবেন কোনো গ্রামে হয়তো বিদ্যুৎ নেই, কোনো গ্রামে হয়তো জল নেই। আর এই যে নেই এর রাজত্ব, আমরা তার পরিবর্তন চাইছি। আর পরিবর্তন চাইছি বলেই কিন্তু মাথার ঘাম পায়ে পড়ছে। আর দুর্ভাগ্য আমাদের, পরিবর্তন চাইতে গেলেই আমাদের বিরুদ্ধে কমপ্লেইন হচ্ছে, আমাদের বিরুদ্ধে কমপ্লেইন, আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এই পরিবর্তন করবার জন্য আমরা ডাক দিয়েছি। এই পশ্চিমবাংলা একটা জায়গাও চাকরি পরীক্ষা হয় না, কম্পিটিটিভ পরীক্ষা হয় না। আর যদিও বা পরীক্ষা হয় দেখবেন প্রশ্ন লিক হয়ে গেছে, প্যানেল বেরোয় না। যদিও বা প্যানেল বেরোয় তো চাকরি হয় না, চাকরি হয়তো বেতন হয় না, বেতন হয়তো ইনক্রিমেন্ট হয় না, তারপর ডিএ বাকি। আপনি ডিএ চাইতে যাবেন, পুলিশের তাড়া খাবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুধু তাড়া নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ ঝামটা খাবেন, বলবে ঘেউ ঘেউ করবেন না, মেউ করবেন না। কত বড় লজ্জা রেখে দেবেন। আরে টাকা নেই দিয়ে দেবেন না, কিন্তু সম্মান দিতে তো টাকা পয়সা, সেই ন্যূনতম সম্মান পর্যন্ত দেবেন না। এই পশ্চিমবাংলার মধ্যে কোথাও শিল্প নেই, কোথাও কলকারখানা নেই। এই জিনিসটা শুরু হয়েছিল বামপন্থী আমলে, যেটা বামপন্থী আমলে ছিল ট্রেন্ড, আর এখন সেটা ট্র্যাডিশন হয়ে গেছে। এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের আমলে সেটা গেছে ট্র্যাডিশন হয়ে। কোথাও আপনি শিল্প দেখবেন না, কলকারখানা দেখবেন না। তা চাকরি যদি করতে হয় আপনার সন্তানকে কিন্তু পশ্চিমবাংলার বাইরে গিয়ে চাকরি করতে হবে, হয় গুজরাটে করতে হবে, না হয় মহারাষ্ট্র, কেরালায় যেতে হবে। তাই আমরা চাইছি বন্ধু বাংলায় যদি ভারতীয় জনতা পার্টি শাসিত একটা রাজ্যে আমরা রূপান্তরিত করতে পারি, তার জন্য আমরা তেরে ফুলে লেগেছি। আপনারা বিগত দিনে দেখেছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কিন্তু এই পশ্চিমবাংলা থেকে গুজরাটে গেছে, মহারাষ্ট্রে গেছে, কিংবা গিয়েছে বেঙ্গালুরুতে। আর যদি আমাদের এই পশ্চিমবাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি শাসিত একটা রাজ্য করতে পারতাম, আমাদের এই সন্তানদের কিন্তু পশ্চিমবাংলার বাইরে পরিযায়ী হয়ে শ্রমিকের কাজ করতে হতো না। এখানে গণতন্ত্রের কথা বলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, বলছে গণতন্ত্র নেই। ভারতবর্ষে নাকি গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। ভাবতে পারেন বিগত পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি আপনাদের মুছে যায়নি। আপনারা দেখেছেন 34% আসনে বিরোধীরা প্রার্থী ভোট দিতে গেছেন, গিয়ে দেখেছেন ভাই আপনার প্রার্থী নেই। 42% প্রার্থী নেই, আপনি ভোট দিতে গেছেন, ভোট কেন্দ্রে গেছেন, আপনার মনোনীত প্রার্থী আপনি পাননি, অথবা গিয়ে দেখেছেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে।
নির্বাচনের নামে একটা প্রহসন করেছে। এই পশ্চিমবাংলার গণতন্ত্র। আর এই গণতন্ত্রের যিনি মুখ, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি বলছেন ভারতবর্ষে গণতন্ত্র নেই, গণতন্ত্র রয়েছে নাকি এই পশ্চিমবাংলায়। গণতন্ত্রের শ্মশানে দাঁড়িয়ে তিনি বলছেন কি গণতন্ত্র আছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে গণতন্ত্র নেই। এটা লজ্জার, এটা দুর্ভাগ্যের। তিনি মোদীবাবুকে বলছেন হিটলার, আর মাঝে মধ্যেই বলছেন মোদী তুমি কোন হরিদাস, বলছেন তুই টাকা দিয়েছিস, তোকে হিসাব দেবো, টাকা দিয়েছিস হিসাব দিয়েছিস। রাজ্যের মুখ্যমন্ত্রী আলাপ, লজ্জা করে না শুনে আমাদের মোদী নাকি হিটলার। আমি বলছি বন্ধুরা, যদি শাড়ি পরা হিটলার দেখতে হয়, যদি চটি পরা হিটলার দেখতে হয়, তাহলে আপনাকে এই পশ্চিমবাংলা আসতে হবে ওই শাড়ি পরা হিটলার দেখতে হলে। শাড়ি পরা হিটলার কংগ্রেসের পার্টিতে একটাই স্টার। আপনারা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলেন স্টার কম পড়ে গেছে। ওই যে বাংলাদেশের ফেরদৌস না কি না, তাকে নিয়ে এসেছিল নির্বাচনে প্রচার করবার জন্য, আনেনি? দেখেননি? ফেরদৌসকে নিয়ে এসছে দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে প্রচারে গেছে। আমরা বিজেপির পক্ষ থেকে কমপ্লেইন করেছিলাম যে বিদেশি স্টারকে প্রচার করা হচ্ছে। নির্বাচন কমিশনে আমরা কমপ্লেইন করেছিলাম। নির্বাচন কমিশন কি বলেছেন? বলেছেন কমপ্লেইন তো করেছেন, দেখুন আগে পরে এরকম কোনো বিধান নেই, আগে পরে বিধান নেই। দেখেন কি মুখ্যমন্ত্রী বুঝে ফেলেছিলেন যে বিদেশি স্টার দিয়ে যদি আমরা প্রচার করি তাহলে বিজেপি যদি কমপ্লেইনও করে, কমপ্লেইন করে কিছু করতে পারবে না। তাই হয়েছে। আপনারাই বুঝুন। আচ্ছা, প্লেন যতদিন না আবিষ্কার হয়েছে কেউ কি ভাবতে পেরেছে যে প্লেন ক্রাশ বা প্লেন হাইজ্যাক হবে? প্লেন হাইজ্যাক হয়েছে তারপর তো আইন। বিদেশি স্টার দিয়ে মমতা ব্যানার্জি যখন প্রচার করেছে তারপর আইন হয়েছে। এইবার তিনি যদি বিদেশি থেকে কোনো স্টার এনে বিচার করেন এই নির্বাচনে, এইবার ব্যবস্থা হবে। আবার মাঝে মধ্যে উন্নয়নের কথা বলছে। উন্নয়ন এই পশ্চিমবাংলায় নাকি কি উন্নয়ন হচ্ছে? নদী তীরবর্তী অঞ্চলে হাজার হাজার পাট শিল্প ছিল, কাপড় শিল্প ছিল। বামপন্থী আমলে সেই সব পাট শিল্প, কাপড় শিল্পে আপনারা জানেন যে খোয়া বন্ধ করে দিয়েছে। আর এই তৃণমূল কংগ্রেস এসে রীতিমতো গেট বন্ধ করে দিয়েছে। না সেই পাট শিল্পও নেই, সেই চট শিল্পও নেই, সেই কাপড় শিল্পও নেই। রিসরায় সেই কাপড় শিল্প আর নেই। আর মাঝে মধ্যে ব্যঙ্গ করছে ভারতীয় জনতা পার্টিকে, ওই সব রাজ্যে নাকি শিল্প নেই। অটল বিহারী বাজপেয়ীর নাম আপনারা শুনেছেন। বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তিনি বলেছিলেন বিহারের রাজপথ প্রত্যেকটা রাস্তায় হেমা মালিনীর গালের মতন করে ফেলবো। পারেননি তিনি করতে। অটল বিহারী বাজপেয়ী তিনি করেছিলেন সোনালী চতুর্ভুজ। সেই সোনালী চতুর্ভুজ প্রকল্পের মধ্য দিয়ে দিল্লি, বোম্বাই, কলকাতা, চেন্নাইকে কিন্তু হাতের মুহূর্তের মধ্যে নিয়ে আসছে। আজ আপনারা যারা দুর্গাপুর যাবেন, কলকাতা থেকে যদি দুর্গাপুর যান, মুহূর্তের মধ্যে দুর্গাপুর পৌঁছে যেতে পারবেন, আসানসোল পৌঁছে যেতে পারবেন। কে করেছে? অটল বিহারী বাজপেয়ী করেছে। যে স্বপ্ন লালু প্রসাদ যাদব দেখেছিলেন, পূর্ণ করতে পারেননি, অটল বিহারী বাজপেয়ী সেটা করেছে। আজ অখ্যাত গ্রাম যেখানে দুটো বাড়ি আছে, সেই দুটো বাড়ি পর্যন্ত মেটাল রোড করে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি সেটা করেছে। ভারতীয় জনতা পার্টি সেটা করেছে। আর শক্তি, রক্ষার যে শক্তি, এই কয়দিন আগে পর্যন্ত আপনারা জানেন পাকিস্তান যদি হুমকি দিত ভারতবর্ষ প্রত্যাপ করে দিত কংগ্রেস আমলে। প্রত্যেকদিন সকালে সংবাদ শুনতাম ভারতীয় সৈনিকদের ধরে নিয়ে গিয়ে প্রসঙ্গ কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, মাথা কেটে দিয়েছে। আর চীন কথা বললে তো কাঁপতে 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 ভারত ঘুমিয়ে পড়ত। আজ পাকিস্তানের অবস্থা দেখুন, চীনের অবস্থা দেখুন। পাকিস্তান কিন্তু ঘুমিয়ে পড়েছে ভারতের ভয়ে। আর চীন কথা বলবার ক্ষমতা নেই। অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিল 1999 সালে, আপনারা দেখেছেন পাকিস্তান আমেরিকার মদতে সিয়াচেনের একটা বিস্তীর্ণ অঞ্চল দখল করে রেখেছিল। অটল বিহারী বাজপেয়ী বিনম্র চিত্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছিলেন, দেখুন আমরা পঞ্চশীলে বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা যুদ্ধ করতে চাই না, ভালোই ভালোই চলে যান, তাহলে পরিণতি খারাপ। আমেরিকার মদতে পাকিস্তান সেদিন কিন্তু সিয়াচেন থেকে সরে যায়নি। এবং রাতের বেলায় বিল ক্লিন্টন সাহেব আমেরিকার প্রেসিডেন্ট অটল বিহারী বাজপেয়ীকে ফোন করেছে, বাজপেয়ীজি আপনি পাকিস্তান আক্রমণ করবেন না, পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে। কি বলেছিলেন জানেন অটল বিহারী বাজপেয়ী? অটল বিহারী বাজপেয়ী জবাব দিয়েছিলেন, ক্লিন্টন সাহেব আমি জানি পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে, এবং সেই পরমাণু বোমা যদি মারে এই ভারতবর্ষের অর্ধেক মানুষ থাকবে না, কিন্তু আপনি জেনে রাখবেন তারপরের দিন পৃথিবীর ইতিহাস থেকে পাকিস্তান মুছে যাবে। সেই শক্তি নিয়ে আমরা এই ভারত। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলছে ভারতীয় জনতা পার্টি নাকি সাম্প্রদায়িকতার রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে। শুধু নাগরিকবৃন্দ যারা আপনারা আমার কথা শুনছেন, আপনাদের কাছে প্রশ্ন করি, এই পশ্চিম বাংলার বুকে প্রথম হিজাব পরেছে কে? হিজাব পরে নামাজের ভঙ্গি করেছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি ব্রাহ্মণ হয়ে প্রথম নামাজ পড়ার ভঙ্গিমা করেছেন। জনসভায় যাচ্ছেন, আদাব ঝাড়ছেন, সালাম ঝাড়ছেন, ইনশাল্লাহ বলছেন, ভাষণের সাম্প্রদায়িক বলছেন।
ওই দুধেল গরু বিশেষ সম্প্রদায়ের জন্য আপনি আলাদা স্কুল করেছেন, আলাদা কলেজ করেছেন, আলাদা ইউনিভার্সিটি করেছেন, সেখানেই ক্ষান্ত হননি। আলাদা হাসপাতাল করে দিয়েছেন, হিন্দু মুসলমান এক জায়গায় মরতেও পারবে না, কবর তো আলাদা হয়। আর তাদের কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা বিভাজনের রাজনীতি করি, আমরা সাম্প্রদায়িকতার রাজনীতি করি। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, যে সময় আমফান হয়, করোনা প্রাক্কাল যে সময় আসে, প্রত্যেকটা দরিদ্র পরিবার জনধন অ্যাকাউন্ট যাদের ছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 500 টাকা করে 3 মাস দেয়নি মোদী সরকার, দিয়েছে নিঃসন্দেহে। আপনারা দেখেছেন ওই করোনার প্রাক্কালে, ওই আমফানের প্রাক্কালে জনধন যোজনার যে সমস্ত গরিব মানুষের রয়েছে প্রত্যেকটা গরিব মানুষকে একটা করে গ্যাস 3টা মাস ধরে দেয়নি, দিয়েছে। আজ মাথার উপর যাদের ছাদ নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী, আমাদের এই কিছুক্ষণ আগে সঞ্জীব পারভেজ বলে গেল, আমাদের বাবা, আমাদের পিতা, গরিব কল্যাণ যোজনায় তিনি এখনো পর্যন্ত বিনামূল্যে রেশন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেই নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি প্রতিজ্ঞা করেছিলেন 22 সালের আগে মাথার উপর যাদের ছাদ নেই তাদের প্রত্যেককে মাথার উপর ছাদ দিয়ে দেওয়া হবে। সেই প্রতিজ্ঞা আমরা ভুলে যাইনি বন্ধু, প্রতিজ্ঞা ভুলে যাইনি। এই পশ্চিম বাংলার স্বৈরাচারী, দুরাচারী, দুর্নীতিগ্রস্ত যে সরকার, তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি করেছে, যার জন্য প্রত্যেক বাড়িতে আমরা দিতে পারিনি। তবু আমরা প্রতিজ্ঞা করেছি এর আগে কারো বাড়ির মাথার উপর ছাদ যদি না থাকে প্রত্যেককে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেওয়া হবে। আজকে আপনারা একটু ভেবে দেখুন, যারা দরিদ্র কৃষক রয়েছে বছরে তাদের 3টি কিস্তি করে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে। যারা দরিদ্র শ্রমিক রয়েছে তাদের বিমার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। এই যে এত কিছু যে করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, একবার জাত দেখেছে না ধর্ম দেখেছে, না হিন্দু দেখেছে, মুসলিম দেখেছে, আর আপনি আমাদেরকে বলছেন সাম্প্রদায়িক। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? একবার ইমাম মমতা ব্যানার্জির সামনে বলছে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় ভারতবর্ষের মুসলমানরা পাকিস্তানের হয়ে যুদ্ধ করবে। এটা দুর্ভাগ্য। সম্প্রদায়ের মানুষ, তাদের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই, কিন্তু আপনি যেটা করছেন তোষণের রাজনীতি করতে গিয়ে সেটা কিন্তু ভালো করছেন না, ভালো করছেন না। দক্ষিণ দিনাজপুর বিধানসভার নাম তপন, তপন বিধানসভায় আদিবাসী সম্প্রদায়ের কয়েকটা মহিলা, কয়েকটা পরিবার তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিল, তাদেরকে বলপূর্বক আবার ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ে গেছে। আমার প্রতিবাদ কোথায়? ওই আদিবাসী সম্প্রদায়ের মেয়েদেরকে দণ্ডি কেটে প্রচন্ড রোদে তাদেরকে তৃণমূল কংগ্রেসে আবার নিয়ে আসা হয়েছে। ধিক্কার জানাই আজ দেশের রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের মহামহিম দ্রৌপদী মুর্মু, তার দেশে আদিবাসী সম্প্রদায়ের এই অবমাননা এ সহ্য করা যায় না। আর বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই আদিবাসী সম্প্রদায়কে যে মর্যাদা দিয়েছে তা আপনি বিশ্বাস করতে পারবেন না যদি একবার না দেখেন, না শোনেন। দেখুন ঝাড়খণ্ডে আপনারা দেখেন, ওখানে বিড়ির পাতা সংগ্রহ করে আদিবাসীরা, বিড়ির পাতা জীবিকা রুটি রোজগারের বন্দোবস্ত করবার জন্যে। তো যারা বিড়ির পাতা সংগ্রহ করে জঙ্গলে যায়, তাদের পায়ের তলা ক্ষয়ে যায়, পায়ের তলে ঘা হয়ে যায়। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে যারা বিড়ির পাতা কুড়াতে যায় তাদের প্রত্যেককে জুতো দেওয়া হবে, চটি দেওয়া হবে। একটা চটি বিতরণী অনুষ্ঠানে দেশের বরেণ্য প্রধানমন্ত্রী, আমি গর্বিত যে আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। আর বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী সেই চটি বিতরণী অনুষ্ঠানে গিয়ে দেখছেন একজন বৃদ্ধা, আদিবাসী বৃদ্ধা, তিনি আসতে পারছেন না, কষ্ট হচ্ছে তার, নিজে উঠে গিয়ে তার হাত ধরে তাকে মঞ্চের দিকে নিয়ে আসছে, এনে তাকে নিজের হাতে চটি পরিয়ে দিয়েছে বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী। আদিবাসীদের প্রতি এই তার সম্মান। আর তৃণমূল কংগ্রেস অখিলগিরির কথা আপনারা জানেন, মহামহিম দ্রৌপদী মুর্মু যখন রাষ্ট্রপতি হলেন, অখিলগিরি কি বলল যে কেমন দেখতে, উচ্ছেদের বিরোধী নেতা, তিনি পর্যন্ত বলছে রাষ্ট্রপত্নী। আদিবাসীদের প্রতি এই হচ্ছে সম্মান। পার্থ, মোটা পার্থ, চোর পার্থ, মোটা পার্থ, চোর পার্থ দেখেছেন হাঁটুর বয়সী 5-5টা গার্লফ্রেন্ড, আর ফ্রেন্স কার্ড, তার দাড়ি। ওরে পার্থ, মোটা পার্থ, চাকরি চুরি পার্থ। আপনারা দেখেছেন ওই পার্থ এই কিছুদিন আগে টিভির পর্দায় ইন্টারভিউ দিতে গেছে। টিভির পর্দায় ইন্টারভিউ দিতে গিয়ে কি বলছে জানেন? যে তারা তপশিলি সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারা বিদ্যালয়ে যায় কেবলমাত্র স্টাইপেন্ড পাওয়ার জন্য। লজ্জা করে না শুনতে? ভাবুন তো, আজ আমি তপশিলি সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমি দলিত, আমি শুধু স্টাইপেন্ডের জন্য স্কুলে যাই।
এই কথা শুনে বলুন কতটুকু লজ্জা হতে পারে একজন আদিবাসী ছেলের, একজন তপশিলি সম্প্রদায়ের। যে লজ্জা আমার হয়েছে আপনাদেরও হবে। ওই প্রেন্স কার্ড দাড়ি চোর মোটা পার্থ, চোর পার্থ, পাঁচটা গার্লফ্রেন্ড যার, সে বলছে আদিবাসী ছেলেরা তপশিলি সম্প্রদায়ের মানুষরা নাকি স্টাইপেন্ড পাওয়ার জন্য স্কুলে যায়। আজ আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, শত শত আইপিএস আইসিএস তপশিলি সম্প্রদায়ের মধ্যে রয়েছে যারা দায়িত্বের সঙ্গে তাদের পথ সামলাচ্ছে দেশে এবং বিদেশে, তারা কি শুধু স্টাইপেন্ড পাওয়ার জন্য স্কুলে যায়? বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও আম্বেদকর, আপনারা প্রত্যেকে জানেন উচ্চবর্ণের মানুষের এই মানসিকতার জন্য তাকে বারান্দায় বসে ক্লাস করতে হয়েছে। তিনি দলিত বলে গরুর গাড়িতে তোলেনি, মাইলের পর মাইল পায়ে হেঁটে গিয়ে তাকে স্কুল করতে হয়েছে আপনাদের এই মানসিকতার জন্যে। এই মানসিকতার জন্যে তবে পার্থ চ্যাটার্জির মতন যারা আছেন শুনে রাখুন, সময় বদলে গেছে। অতি দর্পে শোনা লঙ্কা পর্যন্ত ছারখার হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেস তো কোন ছাড়, সময় আপনাদের জন্য অপেক্ষা করছে। অনুব্রত মণ্ডলের মতন ডাকাত আর জেলে গেছে, লাইন ধরে সবাই জেলে যাবে, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে।